আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাবো, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, নাকি বলছেন। এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না, প্রতিটা মানুষ দেখবেন 3 বার করে মরে পড়ে থাকে, তাই না? কখন? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে জমে, আর একবার হচ্ছে কামে, নাকি বাবা, তাই তো? প্রত্যেকটা কিন্তু আমরা কলিযুগের মানুষ, যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তারা সবাই জানেন, প্রতিটা মানুষ কিন্তু আমরা 3 বার করে মরে পড়ে থাকি। সেই জন্য মরা বাঁচার খেলা থেকে মায়ের কাছে সেই বাঁচার রাস্তাটা জানার জন্য সাধুগুরু আশ্রয় করতে হয়, নাকি বলছেন। কেন বলুন দেখিনি? মহাজন বললেন, 12 বছর ববি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি, নাকি বলছেন। কিন্তু সাধু যদি সাধুর মতো হয় তবেই তো হবে, নাকি বাবা। আর কিছু মনে করেন না, সাধু যদি সাধুর মতো না হয়ে যদি চতুর দলে নাম লেখায়, তাহলে কি হবে বলুন দেখিনি? তাকে সাধু বলবে না, বলবে? কথাটা খারাপ ভেবে নেবেন না। এই সংসারেতে যখন আমরা দাদু সাজি বা ঠাকুমা সাজি, তখন দেখবেন আমরা সব চোদ্দ হয়ে যাই, হয় না? কারণ নাতি নাতনি এসে একবার কানে ধরিয়ে বলে, এক কাজ করো, হামা গেড়ে হাঁটুটা গাড়ো, গেড়ে একটা কাজ করো, ঘোড়া সাজো। ঘোড়া সাজতে হয়, ঘোড়ার মতো পিঠে চেপে যায়, তারপর সরু কঞ্চির দ্বারা লাগাম দিয়ে দেখবেন পাছায় বাড়ি মারে, বলে ঘোড়ার মতো একবার চিহি করে ডাক দাও তো, তাই না? তাহলে এই সংসারে মানুষ যখন দাদু হয় তখন কিন্তু আমরা চদু সাজ পেয়ে যাই, নাকি বলছেন। তা সেই জন্য বলছি, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। না, এই বাংলা মায়ের কোলে জন্মগ্রহণ করে আমার মানব জীবনটা বৃথাই গেল। কেন গেল? নানুরে চণ্ডীদাস বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর কলিতে কি বলছে? শোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই, নাকি বলছেন। না, তাহলে মানুষের মতো বেঈমান কিন্তু আর কলি যুগেতে নাই। সেই জন্য বলছি, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটিল না সাত, আমার এই জনমে মিটিল না সাত, বাকি কয়টা দিন গেল চলে। ওরে বাকি কয়টা দিন, ওরে বাকি কয়টা দিন ওরে গেল চলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার মনে ছিল, দাদা আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধিব বাসা। ওই দেখো মতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, এমন কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। ওই দেখ করি আমরা, করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সঙ্গ। দেখো করি
ঠিকানা লিখেছেন বাবা। আমাদের মধ্যে এখানে তিনি আর বেঁচে নাই। এই বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত চড়ুইবেল গ্রামে ওনার বাস ছিলেন হরিসাধন দাস। তিনি না চাইতে বললেন, মা আমি গাড়ি পেলাম, বাড়ি পেলাম, টাকা কড়ি পেলাম, সব কিছু পেয়েও শেষের দিনে আমার যে অর্ধাঙ্গিনী সেও কিন্তু আমার সঙ্গে যাবে না, নাকি বলছেন? তাহলে একা আসি একা যাই, একা ছাড়া কারো যাওয়ার উপায় নাই। তাহলে শেষের দিনে নাম যাবে আর প্রাণ যাবে, এছাড়া কেউ তো সঙ্গে যাবার নাই, নাকি বলছেন? তাই অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমি আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা, আয় হায় আয় বলিয়ে জনমে নয় জন্ম জন্মান্তরে, আবার যেন আসি মা, আমি তোমার কোলে আসিব ফিরে, আবার যেন আসি মা, মন মনে মোহিনী মনোরমা, আবার যেন আসি মা, বলি শিবের ঘরণী ও মা শ্যামা, আবার যেন আসি মা, এবার নিজ গুণে করো ক্ষমা, আবার যেন আসি মা, আমার কান্তে কান্তে জনমে গেল, আবার যেন আসি মা, আমার পশু জনম ছিলই ভালো, আবার যেন আসি মা, আমার নারী জনমে বিথাই গেল, আবার যেন আসি মা, আবার হরি বল হরি বল হরি বল বলে, আবার যেন আসি মা। যাক বাবা, আমার কমিটি দাদারা বলেছে অম্বিকাদি, তবে আপনাদেরও কপাল ভালো, আমারও ভাগ্য ভালো, নাকি বলছেন? অনেক সময় গানের বায়না করে একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে পাওয়া যায়, নাকি গো? কিন্তু আমার কমিটি দাদারা দুটো মেয়ে ছেলে বায়না করিস না, তাহলে আপনাদেরও ভাগ্য ভালো, আমাদেরও কপাল ভালো। গালে হাত কানে কাকা বাবু কি হয়েছে, কি চিন্তাটা কি? বাড়ির চিন্তা এখানে গান শুনতে এলে করলে হবে না বাবা, বাড়ির চিন্তা বাড়িতে রাখতে হবে। সেই জন্য আমি আপনাদের কাছে, উনি বলেছেন মাতৃবন্দনা, রবিদা আজকে এই শ্রোতা হিসাবে আপনি এখানে বসুন, আপনার জন্য ছোট ছোট ছেলেরা সব চলে এসেছে, আপনি আজ গান বন্ধ থাক, কাল স্পেশাল করে আপনাকে মালদা নিয়ে যাবো, বুঝতে পারছেন? এইখানে এসে বসে থাকুন, ভালো হবে নাকি? সেই জন্য আমি আপনাদের কাছে বলছি, কেন জানেন? মাতৃবন্দনা একটুখানি ছোট ছোট করাই ভালো, নাকি বাবা? তাহলে হলো না করে দরকার নাই, যার হয় তার শূন্য দিলেই হয়, হ্যাঁ দেন, যার হয় তার শূন্য দিলেই হয়, আর যার হয় না 100 নাম্বার দিলেও হবে না, নাকি বলছেন? নাকি বাবা? সেই জন্য তবে আমায় যখন পাঠাইলে মা বাজারে, এই বাজার বড় মজার বাজার, আমি দেখলাম নজর করে, এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি, দেখতে মনোহর। ছোট 3 বর্গা জানলা কপাট কেটে নবদার,
সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পড়াই আছে রত্নধন, আমার বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃ ঋণের দায়, ওরে বেদখল হয়েছে জমি নিজ দখলে নাই। 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলো রেখেছে, তাই আবাদ করা গেল না, আবাদ করা গেল না। আমার আবাদ করলে ফল তো সোনা, আবাদ করা গেল না। আমি অতি জ্ঞানই অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। মরি মরি রে, আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আর সন্দেহ গেল না আমার মনেতে, সন্দেহ গেল না আমার মনেতে। মাগো সরদীপু দস্যু যারা সদাই করে দিশাহারা, মরি মরি রে, সরদীপু দস্যু যারা সদাই করে দিশাহারা। আমার বাড়া ভাতে তুলে দিল ছাইমা, বাড়া ভাতে তুলে দিল ছায়ামা। আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই আমি না, থাকতে অন্ন খেতে পাই না। আমি থাকতে অন্ন খেতে পাই না। আমার উপায় বলে দে মায় অন্নপূর্ণা, থাকতে অন্ন খেতে পাই না। তাই আমি এই পর্যন্ত বন্দনা গান, দিরে না দিরে না দিরে না না। আমি অল্পে অল্পে সারি, আইও দিরা না দিরা না দিরা না না। আসরেতে আছেন যত, আরে ও দিরা না দিরা না দিরা না। আমার যত কণ্ঠী ধারি, আইও দিরা না দিরা না দিরা না। সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গোপনাম জানাই। মা জননী দনদিনী গো আছে যতজন, আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান আমি অল্প সেরে যাই, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। এই অম্বিকা আর মধুমিতা 2 জনাতে কিন্তু গান হবে না বাবা, নাকি বলছেন না? এই অম্বিকাতে আর মধুমিতাতে গান তো হবে না, এটা বিষয় বলো দিতে হবে, বিষয় বলো দিতে হবে, বিষয় বলো দিতে হবে, বিষয় বলো দিতে হবে। আমি জানাই কথাই আপনাদের তবে, বিষয় বলো দিতে হবে। তাহলে কবি গানের একটা বিষয় চাই। উনি একটু আগে এসেছেন, আমার গান ছিল কালকে, ওনারও ছিল। কমিটি সঙ্গে সঙ্গে তাল মিটি শরবত মোষের দুধের চা 4 বান্ডিল বিড়ি 2 প্যাকেট সিগারেট গরম মুড়ি সব ভাগাভাগি করে দিয়েছে, বুঝতে পারছেন? একটা দাদাবাবু বলছে 2টো মেয়ে ছেলে তো 2টো দলকে এক ঘরে রাখা যাবে না, একটু আলাদা আলাদা করে দিতে হবে। তাহলে ওনাকে একটা দলের মানে ঘর দিয়েছে, একটা আলাদা বাসা ঘর, আমাকে একটা আলাদা বাসা ঘর দিয়েছে। বাবা সত্যিকার কথা বলছি, এই 2টো দল কিন্তু 2টো ঘরে দিয়েছে, মানে আমাদের মধ্যে এখানে আলোচনা যাতে না হয়। কিন্তু একই হাঁড়ির ভাত খেয়েছি আমরা, একই তরকারি খেয়েছি, একই চা, সবই তো খেয়েছি, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এর আগে কিন্তু দেখাশোনা হয় নাই। তাহলে কবি গানে আমাদের একটা বিষয় যখন পাই, এই বিষয় না থাকলে আমার কারো মনে বিষ ঢুকবে না, কারো মনে বিষ ঢুকবে না, হবে গানের আজ আলোচনা, কারো মনে বিষ ঢুকবে না।
তবে আজকে মদের কি বা বিষয় শুনতে পেলাম কানে। আহা মরি মরি রে আজ মোদের কি বা বিষয় শুনতে পেলাম কানে। ওরে গান হবে আজ আমাদের রামায়ণের মাঝখানে। গো রামায়ণের খানে রামে যুক্ত আয়নে যেটা পাগলা রে ওরে পাগলা রে রাম যুক্ত আয়ন যার রামায়ণ হয়। ওরে বাল্মীকি মুনি লিখেছেন যেটাই আপনাদের জানাই। সপ্তকাণ্ড রামায়ণের মধ্যেখানে আমরা কি করি, আজ কুরুক্ষেত্রের মাঠে যেমন একদিকে পঞ্চপাণ্ডব অপরদিকে কৌরবের যুদ্ধ হয়েছিল নাকি বাবা, তাই না? কতদিন হয়েছিল? 18 দিন, আমরা সবাই জানি নাকি বলছেন। এই 18 দিনে যুদ্ধ হয়েছিল। 18 দিনের পর কিন্তু যুদ্ধ হয় নাই নাকি। আর মহাভারতের মধ্যেখানে 18 দিনে হয়েছে। আর আজকে আমাদের মধ্যেখানে রাম রাবণের মধ্যেখানে কতদিনে যুদ্ধ চলতে পারে সেটাই একটু দেখা হবে। আমি জানাই কথাই আপনাদের তবে মানে একদিকে রাম আর একদিকে রাবণ। আমরা দুটো মহিলা শিল্পী এসছি, মধুমিতা ব্যানার্জি আর অম্বিকা সাহা। আমি ব্যক্তিগত আপনারা সবাই জানেন। তাহলে এবার ধরুন এই মধুমিতাও নিজে নিজে সাজে নাই বা সাজবে না, আর আমিও কিন্তু না সাজতে চাইছি না। কমিটি দাদারা সিদ্ধান্ত করেছে আমাকে রামের ভূমিকায় আর ওনাকে রাবণের ভূমিকায়, বুঝতে পারছেন? আজ রাম রাবণে যুদ্ধ হবে, রাম রাবণের যুদ্ধ হবে, আমার রাম রাবণে যুদ্ধ হবে, রাম রাবণের যুদ্ধ হবে। এবার দেখা শোনা করতে হবে, রাবণের যুদ্ধ হবে, রাম রাবণের যুদ্ধ। এবার কবি গানে একটা দেখা শোনা যায়। তাহলে কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা? আমি আর ব্যক্তিগত নাই, অম্বিকা জানেন জ্ঞানী জোনা। আমার নামে হয়ে গেল রামচন্দ্র জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী। সবার মাঝে ভাবের কথাই আপনাদের জানাই। আমি সত্যি কথা বলি, আজ জানেন মহাশয় সপ্তকাণ্ড রামায়ণ আছে, লঙ্কাকাণ্ড, অরণ্যকাণ্ড, সুন্দরকাণ্ড, উত্তরাকাণ্ড। আমাদের মধ্যেখানে আজকে সেই লঙ্কাকাণ্ডের কিষ্কিন্ধা কাণ্ড নাকি বাবা? তাহলে আপনারা সবাই জানেন বাল্মীকি রচিত সেই রামায়ণ। তাহলে সেই রামায়ণের মধ্যেখানে আমাদের আজকে গান কোথায়? ওরে লঙ্কাকাণ্ডের মধ্যেখানে জানেন মহাশয় যেটা বর্তমানে শ্রীলঙ্কা হয়ে গেছে। হাই শ্রীলঙ্কা নাকি? দেখবেন শ্রীলঙ্কার মধ্যেখানটা একটুখানি দ্বীপ আছে, আর বাদ বাকিটা সব লবণ জল, বুঝতে পারছো, সমুদ্র নাকি। সেখানেতে যাওয়া অত সোজা নয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। তাহলে আমি হলাম রামচন্দ্র, যিনি আমার পিতা দশরথ রাজা হল। এই দশরথের পুত্রই আমি রামচন্দ্র। ভালো রামচন্দ্র, আমি রাম। আমরা 4 ভাই হয়ে গেলাম আপনাদের জানাই। সবার মাঝে বলি কথা মিথ্যা বলি নাই। ভরত, লক্ষণ, শত্রুঘ্ন আপনাদের জানাই। এবার রামচন্দ্র কোথায় এলো শুনুন আমার ঠাই। কোথায় এসেছে? পিতৃ সত্য পালনের জন্য রাম বনবাসে গেল। পিতৃ সত্য পালনের জন্য রাম বনবাসে এলো। ওরে পিতার আদেশে সেই জনায় আমার জানেন সুদি দল। রাজাদের একটা কর্ম আছে, কর্তব্য আছে, জ্ঞান আছে।
সাম ভেদ দ্বন্দ্ব জানেন মহাশয়, ওরে না থাকিলে রাজাদের কখনো মান থাকবে নাই। কেন? দান সাম ভেদ দ্বন্দ্ব এই রাজাদের মনে করুন কর্ম আছে। যেমন আমাদের 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যেখানে ঋক শ্যাম যজু অথর্ব আমাদের মধ্যেখানে দেখবেন 4টে বেদ রয়েছে, তেমনি 4টে আমাদের মধ্যেখানে সে গ্রন্থাগারে যায়। সন্ন্যাস সেই কেন বলুন দেখিনি, আজকে আমাদের মধ্যেখানে 4টে ভাগাভাগি আছে। মানুষ দেখবেন ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস নেয় নাকি বলছেন? সন্ন্যাস নেয় কেন? সাধুগুরু বৈষ্ণব যারা মালাধারী সমরকে নাশ করার জন্য তারা কিন্তু সন্ন্যাস, অর্থাৎ সন্ন্যাস মানে হচ্ছে সমরনাশ। এই সমরনাশ করার জন্য কিন্তু গৃহ ত্যাগ করে, গৃহটাকে ত্যাগ করে তারা কিন্তু ওই সন্ন্যাসে চলে যায়। এই সন্ন্যাসে না গেলে কিন্তু হওয়ার উপায় নাই। তেমনি পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসে এলো। এই বনবাসে কোথায়? পঞ্চবটির বনে। না, সঙ্গে এলো সীতাই আমার জানেন মহাজ্ঞানী। সঙ্গে এলো সীতাই আমার জানেন মহাজ্ঞানী। ওরে তার সঙ্গে এলো লক্ষণ ঠাকুর জানেন মহাজ্ঞানী গো, জানেন মহাজ্ঞানী। কেন? রাম যিনি রমণের কর্তা, লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু, আর সীতা হচ্ছে শেষ সত্তা। দেহকে লক্ষ্য করে শ্বেত বস্তুকে ধরে যেজন রমণ করতে পারে সেই হচ্ছে রামচন্দ্র, সেই হচ্ছে সীতা, আর সেই হচ্ছে ঠাকুর লক্ষণ নাম ধারণ করেন নাকি বলছেন? হ্যাঁ, এমন সময় এলো সীতা লক্ষণ রে জানি। এবার পঞ্চবটির বনে বাবা জানেন মহাজ্ঞানী। কুঠুরি নির্ণয় করে সেজনে ওরে হাই, আমার বসবাস সেতা করে করে মহাশয়। এমন সময় কি হলো সেই জানেন মহাজ্ঞানী। ওই লঙ্কাটা গো কোথায় আমার শুনুন তার কাহিনী। পঞ্চবটির বনে যেটা গো জানেন মহাশয়, এটা লঙ্কার মধ্যেখানে স্থাবর রে হয়। সেইখানে পড়ছে দেখো জানেন মহাজ্ঞানী। এমন সময় কি করিল শুনুন তার কাহিনী। তিনি গণ্ডি দিয়েছিল লক্ষণ রে জানি, আমার 17 রজতম গুণ জন্ম নিল শুনি। 3টে গণ্ডি কোথায়? পঞ্চবটির বনে ফল মূল সংগ্রহ করতে গেল, আর 3টে গণ্ডি সেদিন সীতাকে দিয়ে এসেছিল। সীতাকে দিয়ে এসেছে। আর এমন সময় এক ব্যক্তি সাধুর পোশাক পরে জটা মাথায় বেশ ধরে ভবতী ভিক্ষাং দেহি বলে ওই পঞ্চবটির কুঠুরি নির্ণয় দরজাতে আমার সেজন বলো দাঁড়িয়ে পড়েছে। সেজন বলো দাঁড়িয়ে পড়েছে। আমি জানাই কথা নয় তো সেজন বলো দাঁড়িয়ে পড়েছে। ভবতী ভিক্ষাং দেহি বলে পঞ্চবটির কুঠুরির দরজায় দাঁড়িয়ে পড়েছে। এমন সময় কি করলো সীতা? আমার ভিক্ষা দেখো দিতে গিয়ে সেজন বলো জানি। আপনারা জ্ঞানী জনে আর জানেন মহাজ্ঞানী। তারা দেখো ভিক্ষায় আমার দিতে গিয়ে হাই, কে জানি কে পুষ্পরতে করে তারে জানেন মহাশয়। ওই চুলের মুঠি ধরে তারে নিয়ে চলে বলো গেল। একজনা দিতে গিয়েছে বাধা নাম যার জটায়ু পক্ষী জানেন সুধি দল। ওরে তার দেখো ডান দিকের ডানাটা সেজন ছেটে দেয়। এমন সময় পঞ্চবটির বনের মধ্যেখানে রামচন্দ্র কুঠিরির দরজায় এসে সীতা সীতা করেই আমার চিৎকারও করিল। সীতাই আমার না বাবা কি বলিব ভালো।
এমন সময় দেখিবারে সেজনরে পাই, এই পঞ্চবটির বনে যেন নিস্তব হয়ে যায় আপনাদের জানাই। রামচন্দ্র সবাইকে জিজ্ঞাসা করছে, তোমরা জানো কি কোথায় আমার জানকী? তোমরা জানো কি কোথায় আমার জানকী? মানে সীতার একটা নাম হচ্ছে জানকী। জানকী তখন জিজ্ঞাসা করছে, তোমরা জানো কি কোথায় আমার জানকী? তোমরা কেউ জানো কি কোথায় আমার জানকী? সবাই কিন্তু বলতে পারছে না। এমন সময় লক্ষণকে জিজ্ঞাসা করিল, বলো বলো প্রাণের ভাই লক্ষণ, তুমি কি দেখেছো তা ভালো? ওরে যেদিকেতে যাই সীতা তার প্রমাণ রেখে দেয়। কি প্রমাণ? যতই অলংকার ছিল বাবাই আপনাদের কাছে তা জানাই, একে একে দেয় খুলে, রাস্তায় দেয় ফেলে। রত্নমণিহার যখন দেখাইল মূলে, লক্ষণকে বলে কি দেখে চিনতে পারো কার জিনিস হলো? লক্ষণে বলে আমি দেখি নাই, জানেন সুধী দল। এটা তো নয়। গলার হার যখন দেখালো বলে এটা নয়। মাতার সুন্দরভাবে মণিমকুট যখন দেখালো বলে এটা নয়। হাতের কঙ্কন মানে চুড়ি দেখালো বলে এটা কি জানো? বলে এটা নয়। যখন পায়ের নপুর চরণে দেখিবারে দেয়, লক্ষণে বলে দাদা গো আমি তোমারে জানাই, এটাই আমার সীতা মাতার পায়ের নপুর, চরণের নপুর হলো। আমি তোমার কাছে বলি কথা গো, জানেন সুধী দল। এই কথা যখন আমার বলিবারে দেয়, ওরে সেই সময়ে লক্ষণ বলে শোনোই আমার ঠাই, একজনের রাজাই আছে শোনো কথা কানে, লঙ্কাটা তার আন্ডারে পঞ্চবটির বন করে যতনে। ওরে সেই রাজার কাছে আমার বিচার চাওয়ানো চাই, একটুখানি যেতে হবে দাদা সেই না লঙ্কায়। এই লঙ্কায় গিয়ে রাবণ রাজা আছে, তিলক বিজয়ী রাবণ রাজা, তিলকের রাজা। বলো তার কাছে বিচার চাইতে যেতে হবে বলো জানি, তোমার কাছে বলি কথা, আমার রাম রঘুমণি। তাই রাবণের কাছে রামচন্দ্র একটা দুগ্ধ পশু শিশু নাকি বাবা? রাবণ রাজার যা বয়স, তিলক বিজয়ী রাবণ রাজা, তার তুলনামূলক রামচন্দ্রের বয়স অতি খুব সামান্য। তাই রামচন্দ্র বলল সেই তিলক বিজয়ী রাবণ রাজার কাছে আজকে ন্যায় বিচার চাইতে যেতে হবে। তাই তো রামচন্দ্র এলো আমার লঙ্কার দরজা, তোমার কাছে জানাইতে চাই, জানেন মহাশয় তাই রাবণ রাজার দরজায় আমি গো রামচন্দ্র এসে দেখো দাঁড়িয়ে পড়িলাম। আমি আপনাদের কাছে আজকে কথা জানতে চাইলাম। আমি রাবণ রাজার কাছে জানতে চাই, বিচার চাই, ন্যায় বিচার। বলো রাবণ রাজা, তোমার রাজ্যে যদি কোনো নারী চুরি হয় বা অপহরণ হয়, তার যদি সন্ধান পাও, ধরতে পাও, বলো তো আমায়, তার কত ধারায় হবে জরিমানা, কিবা বিচার হবে? তুমি বলো রাবণ রাজা ও গো আমার কাছে তবে। আপনারা জানেন কবিগান শেষ অঙ্ক থেকে আবার প্রথমে যায়, মানে শেষ থেকে গোড়ার দিকে যায় নাকি বাবা? আর যাত্রা গান দেখবে শুরু থেকে শেষ হয়, আর আমাদের কবিগানটা হচ্ছে শেষ থেকে আবার শুরু হয়, তাই না? সেই জন্য এই রাবণ রাজার কাছে আমি জানতে চেয়েছি, জানতে এসেছি। আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়। তোমার রাজ্যে যদি কোনো নারী চুরি হয়, অপহরণ হয়, জানতে পারলে সেই চোরকে যদি তুমি ধরতে পারো, বলো কত ধারায় তার জরিমানা হবে? কত ধারায় জরিমানা হবে? তুমি বলো রাবণ রাজাই আমার কত ধারায় জরিমানা হবে?
তবে আর একটা কথাই আমি ও দিরা না না তোমার কাছে গাই গো ও দিরা না 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 তোমার সিংহের দরজায় যখন ও দিরা না না আমি এলাম হাই গো ও দিরা না 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 তোমার চার বাতি দেখি জ্বলিবারে ছিল আমি যেই পদার্পণ করলাম ওরে ভালো তিনটে বাতি নিভে গেল গো হাই রে মরি হাই একটা বাতি নিভু নিভু করছে আমি তোমারে জানাই আমি কারণ বুঝতে পারলাম না মনে সংশয় জেগে গেল তুমি বলো দেখি রাবণ রাজাই আমায় খুলে ভালো তোমার সিংহের দরজার চারটে বাতি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে তোমার বাতি চারটে তিনটে বাতি আমি যেই পদার্পণ করলাম পা দিলাম সিংহের দরজায় তিনটে বাতি নিভে গেল আর একটা বাতি নিভু নিভু হলো এর কারণটা আমি বুঝতে পারছি না এই গেল মোর দুটো কথা আমি তোমারে জানাই আর দেখছি তিনটে চেন তোমার সদর দরজায় অশ্বে ভাজাইব তোমার কাছে গাই এই তিনটে প্রতি চিহ্ন আমি দেখিবারে পাই অশ্বে ভাজাইব অর্থাৎ ইব মানে কি গো দেখবেন ইগো মানে কি আমরা বলি হাতি অশ্ব মানে কি ছাগল নাকি বাবা হ্যাঁ অশ্ব মানে অশ্ব মানে ঘোড়া তাহলে আমরা বলি কি আর সম্মুখে দাঁড়িয়ে আর একটা প্রতিচিহ্নতা আছে যেটা হচ্ছে ছাগল তাহলে তিনটে চিহ্নতা আছে একটা হাতি একটা ছাগল একটা ঘোড়া এই তিনটে প্রতিচিহ্ন কারণটা কেন এত সুন্দর তোমার দরজা সেই দরজার মধ্যেখানে কারো ছবি থাকবে ভালো ভালো ছবি কিন্তু সেই তিনটে চিহ্ন তুমি সামনে কেন দিয়ে রেখেছো সামনে কেন দিয়ে রেখেছো বলো কথা তুমি আমার কাছে সামনে কেন দিয়ে রেখেছো আমি কানতে কানতে যখন সীতার সন্ধান করতে চাই আসছি এমতো অবস্থায় দেখলাম ওই সমুদ্রের জলে একটা রমণী রাম নাম করতে করতে সেজন্য নিজের জীবনটাকে বিসর্জন করতে চাইছে এই রাবণ রাজার রাজ্যতে থেকে সে রাম নাম করছে কেন বলো সেই নারীটাকে বাবটে তুমি বলো তো আমার ওরে তোমার কাছে চারটে কথা বলো আমি জানতে চাই বলো আমি জানতে চাই আমি জানতে চাই বলো আমি জানতে চাই ও মা আমার কথাটা বুঝতে পারলাম তো মেয়ে ছেলে আজকে রাম রাবণ পাল্লা বুঝতে পেরেছো আমি রামের ভূমিকায় দাঁড়াইলাম চারটে বাতি জ্বলছিল আমাকে দেখে তিন বাতি নিভে গেল আর একটা বাতি নিভু নিভু হচ্ছে যেন বলো না ধর্মত্ব কাম মোক্ষ এর বাইরে কি আছে রামায়ণের মধ্যেখানে সেইটা করবে আলোচনা সেইটা করবে আলোচনা জেনে নেব আজ শোনো ষোলো আনা করবে আলোচনা বেশ আর কথা কিছু বলবো না প্রথমে এসে শুধু শুধু ঝগড়া হয় না নাকি বাবা একটু গায়ে গা লাগিয়ে ঝগড়া করতে হয় গালাগালি 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 তারপরে তো দলাদলি তারপরে ঠেলাঠিলি অবশেষে মারামারি হয় ছাড়াবার লোক আর কেউ থাকে না থাকে হ্যাঁ তাহলে সেই জন্য আমি আপনাদের কাছে যতটুকু পারলাম প্রথম পালাই দিলাম সেই জন্য আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মায়ের কোলে এই লঙ্কা একটা আজব দেশ বর্তমানে যেটা শ্রীলঙ্কা হয়ে গিয়েছে সেই শ্রীলঙ্কার মধ্যেখানে আপনারা কেউ যেতে পেরেছেন হ্যাঁ ছোট্ট বড় একটা দ্বীপ একটা বাস মানুষ বসবাস করে সেইখানে চারিদিকে জল লবণ জল সেই লবণ জলের মধ্যেখানে মানুষ থাকে কেমন করে আমি তো বুঝতে পারছি না সেই জন্য যাওয়ার সময় বলছি শোনো ও
ও সে তাই নিগম ডালে রসের কলি, ও সে তাই নিগম ডালে রসের কলি, ওই দেখাচ্ছে সাধকের কাছে আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে। আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে, আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে, আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে, আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে। সেথায় আজব গাছের রসের কলি, ওই দেখ আছে একজন রসের কলি, জানি সেটা সাধকের কাছে আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে, আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে। আজব রঙের চার ফুল, ওই দেখ আসমা ডাল ছাড়া তার পাতায় আছে, আসমানে তার মূল। আর ডাল ছাড়া তার পাতায় আছে, আসমানে তার মূল। আজব রঙের চার ফুল, ওরে ডাল ছাড়া তার পাতায় আছে, আসমানে তার মূল। আরে ডাল ছাড়া তার পাতায় আছে, আসমানে তার মূল। আবার মূল থেকে শিকড় নেমেছে, ওরে মূল থেকে শিকড় নেমেছে, আজবের সর্বস্থানকে ঘিরেছে। আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে, আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে, আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে। আর এক ফুলেতে ব্রহ্মা রয়েছে, আর এক ফুলে বিষ্ণু সেজে বিরাজ করিছে, আর এক ফুলে বিষ্ণু সেজে বিরাজ করিছে। এক ফুলেতে ব্রহ্মা রয়েছে, আর সবুজ ফুলে বিষ্ণু সেজে বিরাজ করিছে, আর সবুজ ফুলে বিষ্ণু সেজে বিরাজ করিছে। ওই আবার শ্বেত ফুলেতে রয় মহাদেব, ওই আবার শ্বেত ফুলেতে রয় মহাদেব, ওই দেখ শ্বেত ফুলেতে রয় মহাদেব, আজবের সর্বস্থানকে ঘিরেছে। আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে, 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 আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে। আর এক ফুল আছে রে ভাই জগতের মাঝারে, বলো দেখি সেই ফুলের গঠন কে বা করেছে, আর বলো দেখি সেই গঠন কে বা করেছে। আর এক ফুল আছে রে ভাই জগতের মাঝারে, ওরে বলো দেখি সেই ফুলের গঠন কে বা করেছে, আর বলো দেখি সেই ফুলের গঠন কে বা করেছে। কাঙাল লোটনে বলে ফুলকে দেখো, কাঙাল লোটনে বলে ফুলকে দেখো, সবাই ভালোবেসেছে। আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে, আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে, আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে, আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে। সেটাই নিগম ডালে রসের কলি আছে সাধকের কাছে, আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে, 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 আজব রঙের ফুল ফুটেছে আজবের গাছে। একবার মায়ের উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। হরি বল হরি বল হরি বল।